সো সবাই একটু আমাকে বলো যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া। জি ভাইয়া রাখছি। ওকে, সেখানে দেখো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো, প্রথম টপিকের নামই হচ্ছে বাংলা ভাষার উদ্ভব, পাশাপাশি আমরা উপভাষা, ধ্বনি, বর্ণ, অক্ষর এগুলো নিয়ে আমরা একটু স্টাডি করব। তো বাংলা ভাষার উদ্ভব এটা কি? এটা হচ্ছে যে বাংলা ভাষাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, বাংলা ভাষার সাথে সমসাময়িক অন্যান্য ভাষাগুলো কোনগুলো, বা একদম বংশটা কোনটা, বা মানুষের, যদি আমরা দেখি বাংলা ভাষার তো একসময় ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, সেটার আবার দুইটা ভাগ ছিল। তারপরে বাংলার এই অঞ্চলে একটা ছিল তোমার যারা একটু আপার ক্লাস, যাদেরকে আমরা বলি যে কি ব্রাহ্মণ, তাদের মুখের ভাষা ছিল সংস্কৃত। আবার যারা একটু লোয়ার মিডল ক্লাস, যাদেরকে আমরা বলি সাধারণ জনগণ, যাদেরকে বলি তাদের ল্যাঙ্গুয়েজ ছিল প্রাকৃত। তো বাংলা ভাষা হচ্ছে প্রাকৃতের অংশ। তো এইভাবে এই টপিকগুলো রিলেট করে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো এখন দেখো, প্রথম যেই বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বললে কি হবে। তো মনে রাখবা, যখন ভাষার মূল উপাদান জানতে চাইবে, উপাদান, তখন উত্তর হবে কি হচ্ছে ধ্বনি। আর এটারই একটা অপর নাম হচ্ছে তোমার ক্ষুদ্রতম একক। আবার ভাষার মূল উপকরণ যদি বলা হয়, তখন উত্তর হচ্ছে বাক্য। এবং এইটারই অন্য নাম হচ্ছে তোমার প্রাণ বা ছাদ, এগুলো। এখন এটা আমি কেন এখানে ইনক্লুড করলাম, দ্য রিজন ইজ, পরীক্ষা ধরো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে বাংলা ভাষার মূল উপাদান কি, তখন তুমি ক্ষুদ্রতম ধ্বনি হিসেবে বা মানে ধ্বনি হিসেবে বললা। এখন যদি ধরো জিজ্ঞেস করে যে বাংলা ভাষার উপকরণ কি, তখন বাক্য বললা। কিন্তু যদি চলে আসে বাংলা ভাষার প্রাণ কি বা ছাদ কি, তখন দেখবে যে তুমি কনফিউজড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ছাদ কোনটা ছিল, এটা কি ধ্বনি না বর্ণ নাকি শব্দ, কোনটা হবে, কারণ সবগুলো অপশনই দেখবা যে ফ্যামিলিয়ার। তো এই জন্য আমি সবগুলো এখানে ইনক্লুড করছি, তোমরা মনে রাখবা। আর উপাদানে দেখো ন আছে, ধ্বনিতে ন আছে, এভাবে ম্যাচ করা যায়। উপকরণে ক আছে, বাক্যতে ক আছে, এভাবে ম্যাচ করা যায়। বাট অপর নামগুলো নিজের এমনিতেই মেমোরাইজ করবা। আচ্ছা, এখন আসো যে একটা শব্দ, যেটাকে আমরা পারিভাষিক শব্দ বলতে পারি, দ্যাট ইজ ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে কি? ডায়ালেক্ট মানে হচ্ছে তোমার উপভাষা বা আঞ্চলিক ভাষা। অর্থাৎ দেখবা যে আমাদের বাংলাদেশেই সিলেট অঞ্চলের ভাষাটা এক এক রকম, চট্টগ্রামেরটা আরেক রকম, নোয়াখালীরটা আরেক রকম, বরিশালেরটা আরেক রকম। তার মানে দের ইজ ডাইভার্সিটি, এখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য। তো এইটাকেই তুমি বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গা ভেদে যে ভাষাটা দেখতেছি আমরা, সেটাকে আমরা ডায়ালেক্ট বলতেছি। এটা অনেকটা ডেমোগ্রাফির সাথে রিলেটেড, যে এক এক অঞ্চলে এক এক রকম। দেন দেখো, দুইটা টপিক, একটা হচ্ছে ব্রেইল ভাষা আর একটা হচ্ছে ইশারা ভাষা। এই দুইটা থেকে এমসিকিউ হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দুইটা থেকে এমসিকিউ হয়, পরীক্ষা ডিরেক্টলি আসবে। যে ব্রেইল ভাষা কি, ধরো কোশ্চেন করা হবে দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য কোন ভাষাটা ব্যবহার করা হয়, তখন উত্তর হবে ব্রেইল ভাষা। আবার ধরো যারা বাক প্রতিবন্ধী, তাদের জন্য কোন ভাষাটা, কারণ তারা তো কানেই শুনে না, মুখেও বলতে পারে না, দ্যাটস ওয়াই তাদের জন্য হচ্ছে ইশারা ভাষা। ওকে। আর এমনিতে আমরা একটা বেসিক ইনফরমেশন মনে রাখবো যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো এটা তো তোমরা এমনিতেই জানো, প্লাস তোমরা এটা সম্পর্কে আরো ডিটেলস জানো, তোমাদেরকে লিটারেচার ক্লাসে সেগুলো পড়ানো হয়েছে। তো দু একটা কোশ্চেন ধরবো, বলো, প্রাচীন যুগ বা চর্যাপদ নিয়ে। ধরেন। ওকে, বলো, চর্যাপদের টিকা ব্যাখ্যাকারকের নাম কি? মুনি দত্ত। মণিদত্ত। দত্ত। এই তানহা তো পুরো কনফিডেন্ট। আচ্ছা, দেখি আরো কিছু কোশ্চেন ধরি, বলো, পেশায় তাঁতি ছিল কে পদকর্তাদের মধ্যে? কান্নপা। হুম হুম, তানহা বলো। ব্যান্ডন পা। হ্যাঁ, রাইট, ঢেন্ডন পা। তারপরে তোমার কয়টা প্রবাদ বাক্য ছিল চর্যাপদের মধ্যে? ছয়টা। তারপরে কি ছিল? তোমার চর্যাপদের মধ্যে এটা যে প্রকাশ করা হয়েছে, সে সালটা কত? 1916। 1916। সাত। আর আবিষ্কার করছে যিনি বা প্রকাশ করছে যিনি, তার নাম কি? মোহাম্মদ শাহজাহান। হরপ্রসাদ শাস্ত্রী। রাইট। তার মানে তোমরা পারতেছো, পড়ছো নিশ্চয়ই, গুড। এখন চলে আসো নেক্সট টপিক, দ্যাট ইজ বাংলা ভাষার অবস্থানটা নিয়ে আমরা একটু পড়বো। তো এখানে দেখো, বাংলা শব্দটা সর্বপ্রথম ব্যবহৃত হয় আইনি আকবরী এই গ্রন্থটাতে। তো এই এমসিকিউটা ডিরেক্টলি পরীক্ষা আসে। ঠিক আছে, ডিরেক্টলি পরীক্ষা আসে যে বাংলা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করা হয় কোথায়, দ্যাট ইজ আইনি আকবরী গ্রন্থে। এখন এই আইনি আকবরী গ্রন্থটার লেখককে, সে হচ্ছে আবুল ফজল। আবুল ফজল হচ্ছে আইনি আকবরী গ্রন্থের লেখক।
আর এই আইন আকবরী গ্রন্থের মধ্যেই বাংলা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করা হয়, তো এটা পরীক্ষায় আসে। অ্যান্ড দেন ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। এখন অনেক বইতে চতুর্থ দেওয়া আছে বা অষ্টম দেওয়া আছে, এরকম ডিফারেন্স থাকতে পারে। তো আমরা ষষ্ঠ কেন মনে রাখবো? কারণ এটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ের অনুযায়ী। ঠিক আছে, বোর্ড বই যেটা 19-এর একটা বোর্ড বই আছে না, বাংলা গ্রামারের, সেটার মধ্যে এটা দেওয়া আছে, দ্যাটস আমরা এটা। আচ্ছা, ক্লাসে জয়েন করতে পারতেছি না, লিঙ্কে কি কোনো প্রবলেম হচ্ছে? একটা সেকেন্ড সময় দাও। ভাইয়া প্রথম পার্টটা ভালো মতো বোঝা যায় নাই নেটের জন্য। বাকিরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাইছো? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, so আমরা আবার একটু আগে দেখো যে বাংলা ছাড়া মানে বাংলাদেশ ছাড়া এই বাংলা ভাষাটা আরেকটা দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা। সেই দেশটার নাম পরীক্ষায় আসে, দ্যাট ইজ সিয়েরা লিওন। কি নাম হ্যাঁ। বললাম? সিয়েরা লিওন। তো এই এমসিকিউটাও কিন্তু পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে। তো এখন সিয়েরা লিওন সম্পর্কে আমরা একটু ডিটেলস পড়বো, যেটা হচ্ছে একটা পশ্চিম আফ্রিকার দেশ, এবং এটার রাজধানী হচ্ছে তোমার ফ্রি টাউন। ঠিক আছে, এবং এটার মুদ্রা হচ্ছে লিওন। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, এটা আফ্রিকার একটা কান্ট্রি, তাহলে সেখানে বাংলা ভাষা কেন গেল, সেখানে এটাকে দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি বা কেন দেওয়া হলো, কিভাবে এটা ওইখানে পৌঁছলো? তো এটার পেছনে মেন রিজনটা হচ্ছে তোমার যে শান্তিরক্ষা যে মিশনগুলা চলে, ঠিক আছে, পিস কিপিং মিশন, বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন যায়, নৌবাহিনী বা হচ্ছে যে কোনো বাহিনী থেকে যেতে পারে। তো তারা যখন সেখানে যায়, ওই আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যেই তো তোমার এই মিশনগুলা চলে। তো অ্যাকচুয়ালি এটা অনেক ডিপ বিষয়, ওইদিকে আমরা না যাই যে অ্যাকচুয়ালি তারা এখানে গিয়ে কি শান্তি রক্ষা করতেছে, নাকি ওই দেশের অ্যাকচুয়ালি যে প্রেসিয়াস মেটাল সেগুলাকে ফ্রান্স বলো বা ইউকে বলো, ওইখানকার যে কান্ট্রিগুলো বা ইউএন বলো, তারা অ্যাকচুয়ালি নিয়ে নিচ্ছে। আর যারা ওইখানে একটু ধরো প্রবলেম ক্রিয়েট করতেছে, তারা কারা? তারা ওই দেশের নিজস্ব জনগণ, তারা ধরো রিভোল্ট করতেছে, তারা ধরো অ্যাটাক করতেছে, তখন তাদেরকে প্রতিহত করার মাধ্যমে তারা শান্তি প্রতিষ্ঠা করে। তো ইটস লাইক তোমার বাসায় কোনো মূল্যবান জিনিস আছে যেটা অন্য কেউ গিয়ে নিয়ে নিবে, আর তুমি যখন রিভোল্ট করবা তখন তোমাকে শান্তি রক্ষার মাধ্যমে প্রতিহত করবে, অনেকটা এরকম আর কি। তো সেখানে যখন তারা যায়, ওইখানকার লোকজনের সাথে কথাবার্তা বা কনভার্সেশনের মাধ্যমে এই ভাষাটা সেখানে আর কি বিস্তৃতি ঘটে। তো তার মাধ্যমে আর কি বাংলা ভাষা সেখানে গেছে। আই গেস কনসেপ্টটা ক্লিয়ার। নেক্সট আসো যে বাংলা ভাষার অবস্থানটা আমরা একটু শুরু থেকে দেখবো যে কিভাবে এটা আসছে। দেখো, বাঙালি হচ্ছে সংকর জাতি। সংকর জাতি কি অর্থে? যে এখানে তোমার অনেক ডাইভার্সিটি দেখবে বাঙালিদের মধ্যে, ভাষাগত ডাইভার্সিটি আছে, তারপরে লুকসগত ডাইভার্সিটি আছে, বা হচ্ছে তোমার দেখতে বা লম্বায় সাইজ এভরিথিং সবকিছুর মধ্যে ডাইভার্সিটি। অনেকে অনেক লম্বা হয়, অনেকে একটুই হয়, আবার অনেকে একটু তোমার ফর্সা হয়, অনেকে একটু শ্যামলা হয়। তো এভাবে অনেক অনেক ডাইভার্সিটি। তো এই জন্যই তাদেরকে বলা হয় কি সংকর জাতি। আর এটা কেন হয়েছে এটা তো আমরা জানি, কারণ এখানে কালে কালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এই অঞ্চলগুলোতে, তার মাধ্যমেই মূলত এটা হয়েছে। তারপর দেখো বাংলা ভাষার সাথে মিল আছে কোন ভাষার? দ্যাট ইজ মুন্ডা ভাষা। মুন্ডা ভাষার সাথে বাংলা ভাষার মিল আছে, এটা মনে রাখবা। অ্যান্ড বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে তোমার অসমী এবং উড়িষ্যা। এটাকে উড়িয়া বলা হয়, হিন্দিতে ধরো ওড়িয়া বলা হয়। তো এমনিতে বাংলা যদি বলি তাহলে আমরা কি বলি? উড়িষ্যা বলি। তাহলে এটাকে নিকটাত্মীয় কেন বলতেছি, এটা একটা প্রশ্ন থাকে যে আমরা বাংলা ভাষার নিকটাত্মীয় বলতেছি অসমীয়া এবং উড়িষ্যা ভাষাকে। কেন বলতেছি একটু পরে তোমরা বুঝবা। বাংলার আদি আদিবাসী যারা ছিলেন তাদের ভাষার নাম হচ্ছে তোমার অস্ট্রিক ভাষা। তো এখানে মূলত অনেকগুলা শ্রেণী ছিল আগে, যদি আমরা একদম প্রাচীনকালে চলে যাই, অনেকগুলা শ্রেণী ছিল। তাদেরকে বিতাড়িত করছে একটা গোষ্ঠী, তাদেরকে বিতাড়িত করছে একটা গোষ্ঠী। তো অস্ট্রিক হচ্ছে অনেকটা মাঝামাঝি সময়। এই অস্ট্রিকের সাথেই তোমার আবার ধরো আর্য বা একটু মানে যারা একটু কি বলে ভালো শ্রেণীর বা একটু আপার ক্লাস, তারা আবার আসছে পরবর্তীতে। আগে ছিল তোমার দ্রাবিড়। তো দ্রাবিড়দেরকে অস্ট্রিকরা মানে প্রতিহত করতে পারছে, কারণ এরা তখন একটু বেশি সিভিলাইজড ছিল। তো এইভাবে করে একটা লেয়ার টু লেয়ার লেয়ার টু লেয়ার এভাবে সিভিলাইজেশনটা ঘটছে। তো এমনিতে যদি বলা হয় আদি আদিবাসী যারা, তাদের ভাষার নাম ছিল মূলত অস্ট্রিক ভাষা। ওকে। তারপর আসলে যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে? তো সেটা হচ্ছে তোমার অপভ্রংশের কাছে। এখন অপভ্রংশ হচ্ছে একটা মিশ্রণ। আমরা যেমন ব্রজবুলি পড়ছিলাম, ব্রজবুলি কিসের মিশ্রণ বলতো? এই যে এখানেই দেওয়া আছে, মিথিলা এবং বাংলা ভাষার মিশ্রণ। অনেকটা সিমিলার হইতে অপভ্রংশ। অপভ্রংশ হচ্ছে যেখানে তোমার প্রাকৃত এবং মাগধীর মিশ্রণ থাকে।
তো ওইটা থেকেই মূলত বাংলা ভাষাটার উৎপত্তি, এই জন্য তার কাছে ঋণী বলা হয়েছে। তো আমরা এটাও মনে রাখবো। আর এই যে ব্রজবুলি মানে কি, ব্রজবুলি হচ্ছে মিথিলা এবং বাংলা ভাষার একটা মিশ্রণ, এটাও মনে রাখবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেন আসো, এই যেই তোমার ট্রিটা, এটা একটু বোঝো। শুরুতেই তোমার যে বাংলা ভাষার বংশ, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। কি নাম বললাম? ইন্দো ইউরোপীয়। এটার দুইটা শাখা, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। তো শতম থেকেই মূলত বাংলা ভাষাটা আসছে, কেন্তুম থেকে না। কিন্তু এটা মনে রাখবা যে কেন্তুমের এশিয়া অঞ্চলের যে আমরা মানুষজন আছি, এই এশিয়া অঞ্চলে কেন্তুমের একটা শাখা আসে। সেই শাখাটা হচ্ছে হিত্তিক ও তুখারিক। তো জাবিতে এই কোশ্চেনটা ডিরেক্টলি ছিল যে কেন্তুমের কোন শাখাটা এশিয়া অঞ্চলের এখানে ব্যবহৃত হয়, তো এটার উত্তর হচ্ছে কি, হিত্তিক ও তুখারিক। মনে থাকবে, হিত্তিক এবং তুখারিক। আর শতম থেকেই দেখো ভারতীয় আর্যের উৎপত্তি। এই ভারতীয় আর্যের আবার দুইটা টাইপ, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। সংস্কৃতটা হচ্ছে যারা তোমার একটু সম্ভ্রান্ত শ্রেণী, বা আমি যদি বলি এলিট ক্লাস, তাদের ভাষা। তো এলিট ক্লাস কারা ছিল? ব্রাহ্মণ ছিল, তাদের তাদের মুখের ভাষা ছিল এটা। আর প্রাকৃতটা হচ্ছে তোমার সাধারণ জনগণের মুখের ভাষা, সাধারণ জনগণের ভাষা। তো বাংলা ভাষা তাহলে কোথা থেকে আসছে? বাংলা ভাষা আসছে হচ্ছে এই প্রাকৃত থেকে। প্রাকৃতরই আবার দুইটা অংশ, একটা গৌড়ীয় আর একটা মাগধী। তো এই গৌড়ী এবং মাগধী দুইটা মিশ্রিত হয়ে হয়ে যায় তোমার অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে তৈরি হয় তোমার বঙ্গ কামরূপী ভাষা। দেন এই বঙ্গ কামরূপী ভাষা থেকেই তিনটা ভাষার উৎপত্তি, একটা হচ্ছে আমাদের এই বাংলা ভাষা, তারপর অসমিয়া, তারপর হচ্ছে উড়িষ্যা। এই জন্যই বলা হয়েছে যে যখন তোমার বাংলা ভাষার নিকটাত্মীয় কারা, তারা হচ্ছে কি অসমিয়া এবং উড়িষ্যা। আর বাংলা ভাষার জননী যদি বলা হয়, ধরো যদি প্রশ্ন আসে জননী বা মাকে, তখন তোমার উত্তর হবে গিয়ে বঙ্গ কামরূপী, কারণ এটা থেকেই দেখো উৎপত্তি হয়েছে। আর যদি বলা হয় যে প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে, তখন উত্তর হবে কি, সেটা হবে তোমার এই অপভ্রংশের কাছে। এন্ড যদি বলা হয় বাংলা ভাষার বংশ কোনটা, তাহলে উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা। আর বাংলা ভাষা যদি বলা হয় কোনটার অংশ, সংস্কৃত না প্রাকৃত, তাহলে প্রাকৃতর অংশ। তো তাহলে কি তোমাদের কাছে এই পুরো ট্রিটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে শাখা প্রশাখাগুলো আসছে? আর বলো। অপভ্রংশের পরে ওটা কি লাগে? অপভ্রংশটা হচ্ছে তোমার এই দুইটার মিশ্রণ, এই জন্য এটাকে অপভ্রংশ বলা হয়। আর এটার কাছে বাংলা ভাষা ঋণী আর কি। না, বুঝছো? অপভ্রংশের পরে যে ভাষাটা আছে ওই ভাষার এটা নামটা হচ্ছে একটু বঙ্গ ক্লিয়ার কামরূপী। বুঝছেন? বঙ্গ কামরূপী। ঠিক আছে। আচ্ছা ভাই, এই ঠিক জন্য আছে। এটাকে বলা হয় বাংলা ভাষার জননী। এবং এই জননী বা মা বলে এটাকে আখ্যায়িত করছেন একজন ভাষাবিদ, তার নাম হচ্ছে হুমায়ুন আজাদ। তার লিখিত বই আছে, ওই বইগুলোর নামগুলো মনে রাখতে হবে, আমরা একটু পরে দেখবো। তো এখন ধরো এই ট্রিটা তোমরা বুঝছো কিনা আমাকে এটা বলো, এই পর্যন্ত। জি ভাইয়া বুঝছি। ওয়াইফাই প্রবলেম হচ্ছে তাই ক্লাসটা করতে পারতেছি না। ওকে। সো এখন ধরো এটা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য আমি একটা শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি, যাতে করে তোমার এই পুরো ট্রিটা মনে থাকে। দ্যাট ইজ, টেকনিকটা কি দেখো, টেকনিক। আচ্ছা, টেকনিকটা হচ্ছে তোমার ইশোভা। ওকে, দেখো টেকনিকটা হচ্ছে ইশোভা, প্রাকৃত, ইশোভা প্রাকৃত, অপূর্ব, বঙ্গ বাংলা। খেয়াল করো এটা দ্বারা কি বোঝায়। এখানে ইতে হচ্ছে তোমার ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার কোন অংশ থেকে বাংলা ভাষা আসছে? শতম অংশ থেকে, তাই ভাতে হচ্ছে কি তারপরে ভারতীয় আর্য। ভারতীয় আর্যর কোন শাখা থেকে? প্রাকৃত থেকে, এই জন্য প্রাকৃত। অপূর্বতে কি, প্রাকৃতর দুইটা শাখা মিলে যে অপূর্ব অংশ হয়, গৌড়ীয় মাগধী মিলে সেটা। এন্ড বঙ্গতে হচ্ছে বঙ্গ কামরূপী, বাংলাতে হচ্ছে বাংলা। এখন বলো ক্লিয়ার কিনা, এই পুরো জিনিসটা এখন তোমরা ইজিলি মনে রাখতে পারবে। দেখো ঈশবা, প্রাকৃত, অপূর্ব, বঙ্গ, বাংলা, এভাবে। একটু বলো এটা মনে রাখতে পারবা কি পারবা না। ভাইয়া আবার একটু রিপিট করা যায়? পারবো। ঈশবা, প্রাকৃত, অপূর্ব, বঙ্গ, বাংলা। দ্যাট মিন্স কি, ইতে ইন্দো ইউরোপীয়, শতে শতম, ভাতে ভারতীয় আর্য, এরপরে প্রাকৃত, তারপরে অপভ্রংশ দ্বারা হচ্ছে অপূর্ব এটা, এবং তোমার বঙ্গ কামরূপী, তারপর বাংলা। তো
তো এই জন্য হচ্ছে এটাকে টেকনিক হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা উপরের লাইনটা যদি একটু মেমোরাইজ করো, ইজিলি তোমরা এই পুরো ট্রিটা নিজেরাই লিখতে পারবা, নিজেদের মতো করে মুখস্থ রাখতে পারবা। বুঝছো? বলো। জি ভাইয়া বুঝছি। বাকিরা কি বুঝো নাই? জি বুঝছি। জি ভাইয়া বুঝছি। ওকে, এখন চলে আসো নেক্সট টপিক, দ্যাট ইজ বাংলা ভাষার উদ্ভব। তো এখানে আমরা যে পড়লাম প্রত্যেকটা জিনিস, এগুলো তো বিভিন্ন বইতে লেখা হয়েছে, তাই না? সেখান থেকেই রেফারেন্সগুলো ইউজ করছে। তো বইয়ের নাম থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন করা হয়। যেমন ধরো হুমায়ুন আজাদের বিভিন্ন বই, লাল নীল দীপাবলি, তারপরে কত নদী সরোবর, এই বইগুলো আমার কাছে ছিল, কোনো একটা প্রাইজ হিসেবে পাইছিলাম একাডেমিক। তারপর দেখো তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার লিখিত বই হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান, এগুলো তার বই। এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বই, দ্যাট ইজ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ওডিবিএল। তো পরীক্ষা কিন্তু ডিরেক্টলি এমসিকিউ আসে যে ওডিবিএল কে লিখছে, বা পুরো নামটা দিয়েও দিতে পারে যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, এটাকে লিখছে। তখন উত্তর কি হবে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর হুমায়ুন আজাদ লিখছে হচ্ছে দুইটা, লাল নীল দীপাবলি, আর একটা হচ্ছে কত নদী সরোবর, এগুলো সব বাংলা ভাষা নিয়ে লেখা। নেক্সট আসো যে বাংলা ভাষারীতি। তো বাংলা ভাষারীতির মধ্যে তোমার দুইটা ভাষারীতি, একটা হচ্ছে কি, বলো তো কি কি ভাষারীতি বাংলা, জানার তো কথা। সাধু চলিত। সাধু এবং চলিত। তো সাধু ভাষা নিয়ে কাজ করছে হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে সাধু ভাষার জনক বলা হয়। এবং তিনি একই সাথে দেখো বাংলা গদ্যের জনক। তিনি একই সাথে তোমার বাংলা আরেকটা জিনিসের জনক, বলো তো কি? জ্যোতি চিহ্ন। বিরাম বিরাম চিহ্ন। বিরাম রাইট, চিহ্নের জনক। বা জ্যোতি চিহ্নের জনক, জ্যোতি বা বিরাম চিহ্নর জনক। আচ্ছা, কোন বইটাতে তিনি এটা লিখেন সর্বপ্রথম, জ্যোতি চিহ্নের ব্যবহার করেন? পঞ্চবিংশ। বেতাল। বেতাল বেতাল পঞ্চ। পঞ্চবিংশতি, রাইট। তারপর আসো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় লিখছে হচ্ছে তোমার গৌড়ীয় ব্যাকরণ, কত সালে লিখছে বলো? প্রথম ক্লাসে পড়াইছি, আজকে ক্লাসে 1830। পড়াবো কম, পড়বো বেশি। 1833। ৩৩। ঠিক আছে। আর তিনি সর্বপ্রথম এই সাধু পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। এই রাজা রামমোহন রায়, তার সম্পর্কে আরো অনেক কিছু পড়তে হবে। একটা ইনফরমেশন এখানে আমি লিখে দিচ্ছি, যেটা থেকে জাবিতে কোশ্চেন আসতে পারে। বেতাল, না এটা না, তোমার তার লিখিত দুইটা বই, একটা হচ্ছে, বেদান্ত হ্যাঁ, বেদান্ত গ্রন্থ। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, রাইট। একটা হচ্ছে বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সার। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে পরীক্ষায়, যেহেতু আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর চলে আসো, তিনি একই সাথে আরো অনেক কিছুই করছে। তিনি কয়েকটা রীতি প্রবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করেন, যেমন তোমার সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা বিলোপ করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন। তো অ্যাকচুয়ালি সতীদাহ প্রথা বিলোপ করছে কে? লর্ড বেন্টিং। বেন্টিং, কারণ তিনি তখন ক্ষমতায় ছিল। কিন্তু এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকাটা পালন করেন বা তাকে মোটিভেট করেন, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। আরেকটা প্রথা, সেটা কি বলতো? বাল্য বিবাহ না, নাকি? বিধবা বিবাহ। বিধবা বিবাহ, রাইট। বিধবা বিবাহ, এটাও তিনি করেন, এটার জন্য তিনি কাজ করেন। দেন চলে আচ্ছা, আসবে রাজা প্রমোদ রামমোহন রায়ের চৌধুরী। পেশা কি ছিল? হ্যাঁ, তুমি? রাজা রামমোহন রায়ের পেশা কি ছিল, মানে কোনো জমিদার ছিল নাকি লেখক ছিল? তিনি অ্যাকচুয়ালি তোমার, দাঁড়াও তার সম্পর্কে একটু তোমাদেরকে পড়াই, ঠিক আছে? তাহলে বেটার। তিনি প্রথম বিলেত ভ্রমণ করছে, কাইন্ড অফ ধরো মানে জমিদার টাইপেরই ছিলেন রাজা রামমোহন রায়। দেখলেই বুঝবা, মাথায় মুকুট টুকুট পরা থাকে। উম, এই যে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে, রাজা রামমোহন রায়। আচ্ছা,
হ্যাঁ, তো এই হচ্ছে দেখো তার পরিচিতি যদি দেখো, তিনি একজন সামাজিক ধর্মীয় সংস্কারক আন্দোলন করেন। তার একটা প্রতিষ্ঠানের নাম ছিল ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠানটা তিনি, বা ব্রাহ্ম সভা, এটা তিনি প্রতিষ্ঠা করেন। তিনি একই সাথে দেখো ওই যে সতীদাহ প্রথা বিলোপ করেন, বাল্য বিবাহ প্রথাটাও তিনি বাতিল করার কোন ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করেন, দুইটি থাকবে। তারপর দেখো তাকে ভারতীয় রেনেসার জনক বলা হয়, ঠিক আছে। ভারতীয় রেনেসার জনক হচ্ছে কে, তোমার এই রাজা রামমোহন রায়। তারপরে তাকে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের যে তালিকা বিবিসি কর্তৃক, সেখানে 10ম স্থান দেওয়া হয়েছে। তারপর চলে আসো যে তার কর্মজীবন, এগুলো প্রয়োজন নেই। ব্রাহ্ম সমাজটা মনে রাখবা, এটা তিনি প্রতিষ্ঠা করেন, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সতীদাহ প্রথা তিনি যে তোমার বিলোপ করেন, এবং এই ক্ষেত্রে কার নাম আসবে, বেন্টিং এর কথা কি বলা আছে? আচ্ছা, এখানে হয়তো বলা আছে, একবার রিডিং পড়বা। অ্যান্ড বিলেত ভ্রমণ, তিনি কিন্তু সর্বপ্রথম বাঙালিদের মধ্যে কেউ বিলেত ভ্রমণ করছে, ঠিক আছে, এটা মনে রাখবা। দেন তার লিখিত কয়েকটা বই, এই যে বেদান্ত গ্রন্থ 1815 সালে, এবং বেদান্ত সার, ঠিক আছে। আরো আছে কি, তলবকার উপনিষেদ কি উপনিষদ, তারপরে ঔষোপনিষদ, এগুলো তো অনেকগুলোই আছে, আমরা জাস্ট মনে রাখবো এই দুইটা, বেদান্ত সার এবং বেদান্ত গ্রন্থ, এগুলো থেকে পরীক্ষায় বেশি আসে। আর মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার সবসময় একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আসে, তার মধ্যে এগুলো ইম্পর্ট্যান্ট। আর একটা ইনফরমেশন মনে রাখবা যে তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন, দ্যাট ইজ সংবাদ কৌমুদী। কি নাম? সংবাদ কৌমুদী। তো এতটুকুই মোর দেন এনাফ, মনে থাকবে এগুলো, সামনাসামনি দেখাই দিছি যাতে না ভুলো। আচ্ছা, চলে আসো আমাদের ক্লাসে। প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছে তোমার চলিত ভাষা নিয়ে কাজ করেন, এই জন্য তাকে বলা হয় চলিত ভাষার জনক, ঠিক আছে। আর তিনি একই সাথে দেখো একটা পত্রিকা সম্পাদনা করেন, সেটার নাম হচ্ছে সবুজপত্র। তো পরীক্ষায় এটা আসে যে তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন, দ্যাট ইজ সবুজপত্র পত্রিকা। আবার এইভাবেও কোশ্চেন আসে যে চলিত রীতি নিয়ে কাজ করে বা অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা, সেটাও কিন্তু সবুজপত্র, কারণ প্রমোদ চৌধুরী আর চলিত রীতি সবুজপত্র সেম। অ্যান্ড তার ডাক নাম ছিল হচ্ছে বীরবল। কি নাম বললাম? বীরবল, এটা পরীক্ষা আসে। আচ্ছা, এখন প্রমোদ চৌধুরীর ওয়াইফ হচ্ছে আবার তোমার ইন্দিরা দেবী। তার ওয়াইফকে ইন্দিরা দেবী, ইন্দিরা দেবী। তিনি হচ্ছেন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের মেয়ে, মানে ভাস্তি বলতে পারো। তো তার সাথে এই প্রমোদ চৌধুরীর বিয়ে হয় ইন্দিরা দেবীর সাথে। আর তিনি আবার একটা সময়ে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনফ্লুয়েন্স করেন যে আপনি তো সবসময় সাধুতে লিখেন, চলিত ভাষায় একটা বই লিখেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর আবার তার কথায় বা তার অনুপ্রেরণায় একটা চলিত ভাষায় বই লিখেন, সে বইটার নাম কি বলো তো, উপন্যাস বলো, সেটার নাম কি? আচ্ছা, ঘরে বাইরে কে লিখছে বলো, ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই হচ্ছে তোমার চলিত রীতিতে লেখা, ঠিক আছে। অ্যান্ড তোমার যদি একটু দেখো, আদার্স যেগুলো আছে সবগুলোই তোমার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলোরই তো ভাষা একটু টাফ, তাই না? চলিত ভাষা কিন্তু সহজ, কিন্তু এগুলো হচ্ছে কি, এই যে যেগুলো তোমার সাধু ভাষায় লিখিত, সেগুলো একটু টাফ, ওগুলো বুঝতে প্রবলেম হয়, সবাই বুঝতেও পারে না। তো ঘরে বাইরে এটা কোন ভাষা, কোন রীতি, কোন রীতি, কোন রীতি? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে চলিত ভাষা রীতিতে রচিত। এটা তিনি তার এই যে কার কথায়, প্রমোদ চৌধুরীর অনুপ্রেরণায় তিনি এই বইটা লিখেন। আর এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ইন্দিরা দেবীর সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয়ের সম্পর্ক ছিল। এই জন্য বিসিএস এ বা বিভিন্ন জব এক্সামে বা বিভিন্ন এডমিশন টেস্ট পরীক্ষা কোশ্চেন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেই তোমার পত্রগুলো লিখেন, ছিন্ন পত্র, এগুলো কাকে উৎসর্গ করে লিখেন? তো সেগুলো হচ্ছে তোমার এই ইন্দিরা দেবীকে উৎসর্গ করে লিখেন। এখন ইউ মাইট হ্যাভ, ভাইয়া ইন্দিরা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ছিলেন না? সত্যেন, সেটা জানি না। তাহলে হয়তো ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের, সে, ওটা আমার খেয়াল নাই যে তার বাবাকে, বুঝছো। তোমরা গুগলে সার্চ করলে আরো ডিটেলস পেয়ে যাবা। বাট এখানে টুইস্টটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মায়ের কিন্তু অনেক পরে জন্মগ্রহণ করা সন্তান, অর্থাৎ 14তম সন্তান এরকম। তার মানে শুরুতে যারা জন্মগ্রহণ করছে, তাদের বাচ্চা কাচ্চা যখন হইছে,
আর রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জন্ম হয় অনেকটা সেম টাইম চলে আসে, দ্যাটস ওয়াই ওইখানে ওইভাবে আর কি ধরো সম্পর্কটা ক্রিয়েট হয়েছে হয়তো। ভাই যে ওয়ার্ড ইউজ করছেন পুরো আমার একটু গুগল করা লাগছে। তোমরা হাউস অফ দ্য ড্রাগন দেখছো কেউ বা দেখতেছো কেউ? সেখানে যেমন ডেমন টার্গেরিয়ান আর হচ্ছে কি কুইন, যে পসিবল রিলেশন অনেকটা এটার মতো, ঠিক আছে? তারপর চলে আসো বাংলা ভাষারীতিতে। তো এখানে পার্থক্যটা কোথায় পাওয়া যায় চলিত ভাষা এবং সাধু ভাষার মধ্যে? সেটা পাওয়া যায় হচ্ছে দুইটা পদে, ক্রিয়া এবং সর্বনাম পদে। এটা মনে রাখবা, ক্রিয়া এবং সর্বনাম পদে হচ্ছে এই পার্থক্যটা বোঝা যায়, বাকিগুলোতে তোমরা বুঝতে পারবে না। আর যখন কেউ কোনো কথা লিখে বা বলে, যদি সেখানে সাধু এবং চলিত ভাষা একসাথে মিশ্রিত হয়ে যায় তখন সেটাকে বলে কি? গুরু চণ্ডালী দোষ। ইটস ইম্পর্টেন্ট, মনে রাখবা। তো চলিত ভাষারই অপর নাম কি? প্রমিত ভাষা, তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা। আবার সাধু ভাষার অপর নাম কি? তৎসম ভাষা। আবার এটাকে তুমি সংস্কৃত বলতে পারো, ঠিক আছে? তারপর আসো যে চলিত ভাষা তদ্ভব শব্দ বলে যে অপর নামে তদ্ভব ভাষা বলা আছে। সাধু ভাষা কথোপকথন এবং নাটকের ক্ষেত্রে অনুপযোগী, কারণ বুঝতে পারবে না তখন। দেন আসো যে লিপিতে। তো বাংলা ভাষা আসছে মূলত তোমার ব্রাহ্মী লিপি থেকে, আমরা বলছিলাম। ব্রাহ্মী লিপির তিনটা শাখা, একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে নাগর, একটা হচ্ছে কুটিল। যেহেতু তোমার এখান থেকে এমসিকিউ হয়, সো জিজ্ঞেস করবে যে বাংলা লিপির শাখা কোনটি নয়, তখন এর বাইরে যেটা অপশনে থাকবে সেটা উত্তর হবে। এই জন্য তিনটেই মুখস্থ করবা। সংক্ষেপে একটা লাইনে মনে রাখতে পারো যে সারদার, নাগর, কুটিল, এভাবে। এবং ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে এটা বাম দিক থেকে শুরু হয়ে ডানে গিয়ে শেষ হয়। আর আরেকটা লিপি ছিল, সেটার নাম কি বলতো, যেটা ডান থেকে শুরু হয় বামে শেষ হয়? কি বুঝি নাই? আড়ষ্ট লিপি। হিন্দি খরস্থ ভাষা। লিপি। খরস্থ ভারতের লিপি, লিপি। যেটা হচ্ছে তোমার আরবি বা উর্দু ভাষাতে ব্যবহৃত হয়, খরস্থ লিপি। নামগুলো মনে রাখবে, একটু পড়তে হবে। তারপর দেখো বাংলা লিপি আবিষ্কার করেন কে? চার্লস উইকিন্স, ঠিক আছে? আর এটা খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। এই দুইটা ইনফরমেশনও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এটাকে স্টার্ট দিয়ে দিই। ভাই একটা question ছিল। হ্যাঁ বলো। ভাই সারদা নাগরকুটির যেটা, ওটা কি অ্যাকচুয়ালি যে পূর্বী পশ্চিমা লিপি আর মধ্য ভারতীয় লিপি? অনেকটা ওরকমই, অঞ্চল ভেদেই তোমার এক একটা এক এক অঞ্চলে ব্যবহৃত হয়, ঠিক আছে? তোমরা আরো ডিটেলস জানতে চাও? ওকে, দেখি। বাংলা লিপির শাখা: সারদা, নাগর, কুটিল। ওকে, আচ্ছা। সারদা হচ্ছে মূলত উত্তর পশ্চিম অঞ্চলেরটা, ঠিক আছে? নাগর যেটা, সেটা হচ্ছে তোমার পশ্চিম ও মধ্য অঞ্চলেরটা। আর কুটিল এটা হচ্ছে তোমার পূর্ব দিকের অঞ্চলগুলোতে, যেমন ধরো বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এগুলা। তো আমাদের যে মাতৃভাষা বাংলা লিপির সরাসরি উদ্ভব ঘটছে মূলত ব্রাহ্মী লিপির এই কুটিলটা থেকে, বুঝছো? এগুলার অ্যাকচুয়ালি উচ্চারণটা অনেকটা এরকম যে সারাদা, তারপরে নাগারি, কুটিলা, এরকম উচ্চারণ। বাট আমরা তো বাংলাতে পড়তেছি, তাই আমরা এইভাবে মনে রাখবো, আর পরীক্ষা যদি আসে এইভাবেই নামগুলো থাকবে। আচ্ছা, তো কোনটা কোন অঞ্চলের এখান থেকে এমসিকিউ আসে না, অত ডিটেলস লাগবে না। তোমরা এটা মনে রাখতে পারো যে বাংলা ভাষাটা এক্স্যাক্টলি এটা থেকে আসছে, এই অঞ্চলটা থেকে। দেন আসো যে বর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো বাংলা ভাষায় যে বর্ণগুলো ব্যবহৃত হয়, বলো তো বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? আমি স্পেসিফিক জিজ্ঞেস করি। আহ কাকে জিজ্ঞেস করবো? সবসময় তো মেয়েদেরকে জিজ্ঞেস করি, কারণ ব্যাচে 80% হচ্ছে মেয়ে। আজকে ছেলেকে জিজ্ঞেস করি। এই ছাব্বির, বলো দেখি, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? সাব্বির আহমেদ, আসো ক্লাসে? আচ্ছা, তুমি মেবি শোনা যাচ্ছে না। তারপরে সিয়াম, বলতে পারবা বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? এই সিয়াম, তোমার তো সাউন্ড আসতেছে না। এনিওয়ে, অনিক। আচ্ছা, লাস্ট দেখি, সাদমান বলো, বলতে পারবা কয়টা বর্ণমালা আছে?
চ্যাটে লিখছো? ওকে, সিয়াম চ্যাটে লিখছে, হ্যাঁ রাইট, একটি। আর হিমেল বলছো 50। না, হিমেলেরটা হয় নাই, সিয়ামেরটা কারেক্ট। বাংলা ভাষায় বর্ণমালা মনে রাখবা একটা, বর্ণমালা একটি। এখন এখানে টুইস্টটা কি দেখো, টুইস্টটা হচ্ছে বর্ণমালা, এটার ইংরেজি হচ্ছে অ্যালফাবেট। তো যদি বলা হয় ইংলিশে অ্যালফাবেট কয়টি, তাও কিন্তু একটি হবে। অ্যালফাবেট কথাটার ফুল ফর্ম যদি বলি, সেটা হচ্ছে সেট অফ লেটার্স। তো বর্ণমালার কি হবে? এ সেট অফ বর্ণ। তাহলে বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে 50টা, দ্যাট ইজ কারেক্ট। বর্ণ 50টা, তার মধ্যে তোমার দুইটা ভাগ, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জনবর্ণ 39টা। বাট বর্ণমালা মানে সবগুলো নিয়ে একটা মালা, ওইটা হচ্ছে একটা। তো দেখো, এই স্বরবর্ণ যেগুলা বা ব্যঞ্জনবর্ণ যেগুলো, এর মধ্যে মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এই কনসেপ্টটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে একটা এমসিকিউ হয়। তো এখানে দেখো মনে রাখার টেকনিক দেওয়া আছে যে 8 সমস্ত 32-10। তো 8 লিখতে অর্ধেক টান দিতে হয়, ধরো এইভাবে দিয়ে অর্ধেক টান দিতে হয়, এইভাবে দিয়ে অর্ধেক টান দিতে হয়, এই জন্য 8টা হচ্ছে তোমার অর্ধমাত্রা। টোটাল কয়টা অর্ধমাত্রা? 8টা। আর 32-এর উপরে দেখো পুরোপুরি একটা টান আছে, মানে পুরো একটা মাত্রা দেওয়া আছে, এই জন্য 32টা হচ্ছে পূর্ণমাত্রা। আর 10টার উপরে কোনো মাত্রাই নেই, একদম ফাঁকা সাদা, তাই 10টা হচ্ছে তোমার মাত্রাহীন। এন্ড এর মধ্যে আবার ডিভিশন আছে। তোমার অর্ধমাত্রা যেটা, তার মধ্যে স্বরবর্ণের হচ্ছে একটা, ব্যঞ্জনবর্ণের হচ্ছে 7টা। মাত্রাহীন যে 10টা আছে, তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে 4টা, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6টা। আর পূর্ণমাত্রা যে 32টা আছে, তার মধ্যে স্বরবর্ণ 6টা এবং ব্যঞ্জনবর্ণ 26টা। এখন আমি তোমাদেরকে একটু রিপিট করি এই জিনিসটা। সেটা হচ্ছে বাংলা ভাষায় টোটাল যে বর্ণ আছে 50টা, তার মধ্যে 8টা হচ্ছে অর্ধমাত্রার, 32টা হচ্ছে পূর্ণমাত্রার, 10টা হচ্ছে মাত্রাহীন। 8 ডিভাইড হয় তোমার এক সাথে, 10 ডিভাইড হয় তোমার 6, 4 6-তে, আর 32 ডিভাইড হয় তোমার 6 26-এ। আরেকবার বলি, টোটাল অর্ধমাত্রা আছে বাংলায় 8টা, পূর্ণমাত্রা আছে 32টা, আর মাত্রাহীন আছে 10টা। তার মধ্যে 8 ডিভাইড হয় একসাথে, মাত্রাহীন 10টা ডিভাইড হয় 4 6-তে, আর পূর্ণমাত্রার 32টা ডিভাইড হয় 6 26-এ। এখন তোমরা আমাকে বলো দেখি যে মাত্রাহীন ব্যঞ্জন কয়টা? 6টা ভাইয়া। 6টা। রাইট, 4 6, তার মানে 6টা। বলো পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা? 6টা। 6টা তাও ভাইয়া। 6টা, কারণ 6 26। অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা? 8টি। 7টা। আর স্বর কয়টা? একটা। তো 9টা। দেখো, এইভাবেই মুখস্থ হয়ে যাবে। এই টেকনিকটাতে দুইবার জাস্ট একটু রিপিট করবা, তাহলেই মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। এখন আসো কার এবং ফলা চিহ্নতে। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, তাকে বলা হয় কার চিহ্ন। কয়টা কার চিহ্ন আছে? 10টা। স্বরবর্ণ এমনিতে কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা। 10টারই চিহ্ন আছে, তার মানে একটার নাই। ওই একটা কি, সেটা আমরা দেখব। আচ্ছা, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। এটার আরেকটা অপর নাম হচ্ছে ফলা। তো এইরকম আছে টোটাল 6টা। কয়টা? 6টা। কি কি? জফালা, রফালা, নফালা, মফালা, বফালা, লফালা। এই 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বা অনুবর্ণ বা ফলা চিহ্ন। এই প্রত্যেকটা দিয়ে একটা একটা শব্দ দেওয়া হয়েছে। তোমার এখানে সবগুলো ফলা চিহ্ন দিয়ে একটা একটা করে শব্দ দেওয়া হয়েছে। আর এই যে স্বরবর্ণের যে 10টা কার চিহ্ন, তাহলে একটা স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, সেটা কোনটা? সেটা হচ্ছে স্বর। স্বরর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এই জন্য এটাকে কি বলা হয়? নাথ বা নীলিন বর্ণ। কারণ কি? কারণ হচ্ছে এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, সংক্ষিপ্ত রূপ নেই। আচ্ছা, তার মানে বাকি সবগুলো স্বরবর্ণেরই সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন আছে। আর রিকে বলা হয় তোমার মিশ্র বর্ণ। স্বরবর্ণের মধ্যে রি হচ্ছে মিশ্র বর্ণ, কারণ এটার মধ্যে দুইটা জিনিস উচ্চারিত হয়, দুইটা বর্ণ আলাদাভাবে উচ্চারিত হয়, রি। তাই। আর স্বরবর্ণ যে 11টা আছে টোটাল, তার মধ্যে দীর্ঘস্বর হচ্ছে 7টি। দীর্ঘস্বর মানে কি? যেটা ধরো তুমি একটু এক্সপান্ড করবো বা তোমার ভয়েসটা অনেকক্ষণ থাকে, যেমন আ, ই, উ, এ, ওই, ও, এগুলো কি দীর্ঘস্বর। ঠিক তেমনি হ্রস্বস্বর আছে তোমার 4টি। কি কি? অ, ই, উ, আর রি। এগুলো বলার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হ্রস্বস্বর। তাহলে দীর্ঘস্বর 7টি, হ্রস্বস্বর 4টি, টোটাল 11টি।
এখন দেখো যে মৌলিক স্বরবর্ণী স্বরধ্বনি এবং স্বরবর্ণের মধ্যে একটা ডিফারেন্স। তোমরা কি এটা বুঝছো যে ধ্বনি অসীম আর বর্ণ সসীম, এই কথাটার মানে বুঝো? ধ্বনি যে অসীম বা বর্ণ সসীম, এটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ধ্বনি অনেক হইতে পারে, কিন্তু বর্ণ তো ফিক্সড, আমাদের এই কয়েকটাই বর্ণ আছে বা এই কয়েকটাই প্রতীক আছে। তো ঠিক তেমনি তোমার মৌলিক স্বর ধ্বনি হচ্ছে তোমার 60টি। কয়টি? 60টি। কিন্তু মৌলিক স্বর বর্ণ হচ্ছে তোমার 6টি। এখন কেন হয় এটা? এটার প্যাচটা মূলত এই যেই দ্বারা তোমরা ভাবো যে ভাইয়া ধ্বনি যে কটা বর্ণ তো ওই কয়টাই হওয়ার কথা, বাট না, ডিফারেন্স আছে। মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 60টি, মৌলিক স্বর বর্ণ হচ্ছে 6টি, একটা কম। দেখো তাহলে স্বরবর্ণ যে 6টা আছে মৌলিক, কি কি? যেমন স্বর, স্বরেয়া, রস্যি, রস্যউ, ও, এ, এই 6টা। এই 6টা হচ্ছে তোমার কি মৌলিক স্বরবর্ণ। কিন্তু এই যে যেটা, এরই দুইটা রূপ, একটা হচ্ছে এর মতো আর একটা হচ্ছে এর মতো। দ্যাটস ওয়াই এই একটাই তোমার দুইটা হিসেবে কাজ করে ধ্বনি যখন হয়, কারণ এটার দুইটা ধ্বনি উচ্চারিত হয়। আর এমনিতে বর্ণ হিসেবে কিন্তু বলে কোনো বর্ণ নেই, বর্ণ কিন্তু এই একটাই। এই জন্য তোমার যখন স্বরবর্ণ বললে মৌলিক তখন 6টা হয়, যখন ধ্বনি বলা হয় তখন 7টা হয়। সবাই কি বুঝছো? হুম। ভাইয়া, এর মধ্যে কি লিখিত অলিখিতর একটা ব্যাপার আছে? না, এখানে বিবৃত উচ্চারণ আর সংবিত উচ্চারণের একটা ব্যাপার আছে, বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। যেমন তোমার যখন এ, এটাকে তুমি এর মতোই দেখবা, এটাকে কোনটা বলো? এটা সংবৃত না বিবৃত? এটা সংবৃত। সংবৃত। আর হলে বিবৃত। বিবৃত। আচ্ছা, তো এই যে উচ্চারণ যেহেতু এটার দুইটা বা ধ্বনি যেহেতু দুইটা, তাই এটাকে দুইটা হিসেবে কনসিডার করতে হবে ধ্বনির ক্ষেত্রে। আর বাকি থাকে কয়টা? 5টা, টোটাল 7টা। আর বর্ণের ক্ষেত্রে তো বর্ণ শুধু একটাই, বলে তো কোনো বর্ণ নাই, এটা বলে কোনো বর্ণ নাই, দ্যাটস ওয়াই কি তোমার স্বরবর্ণ হচ্ছে 6টা। এবার বুঝছো? এরকম জি ভাইয়া। আরেকটা শব্দ আছে, আরেকটা বর্ণ আছে যেটারও তোমার দুইটা উচ্চারণ, বলো তো সেটা কোনটা? বলতে পারবা? এরকম ও, আরেক, ও, ও। রাইট, ও। ও এর ক্ষেত্রেও কিন্তু দুইটা উচ্চারণ হয়। এখন দেখো এখানে কি একটু তোমরা ভুল বা আমরা ভুল করছি নাকি? এর বিবৃত আর সংবৃত এটা একটু ক্লিয়ার হইতে হবে, দাঁড়াও। বিবৃত, সংবৃত কি? আচ্ছা দেখো, যখন সংবৃত সেটা হচ্ছে কি সংকুচিত বা স্বাভাবিক। যেমন মেঘ, কে, দেশ, এটা হচ্ছে কি এর মধ্যে উচ্চারণ। আর বিবৃত কি একটু প্রসারিত, উন্মুক্ত বা বিকৃত, যেমন তাহলে ঠিকই আছে আমাদেরটা। ধরো খেলা, খেলা, আমরা কি খেলা বলি না খেলা বলি? তুমি যদি বললো যে ধরো খেলা শব্দটা, এটাকে যদি তুমি সংবৃত উচ্চারণ করতে তাহলে উচ্চারণ হতো কি খেলা। আর যদি বিবৃত উচ্চারণ করতে তাহলে হবে কি খেলা। তাহলে তুমি কোনটা বলো? বিবৃত বলো। এই জন্য যখন হয় তখন সেটা বিবৃত, যখন হয় তখন সেটা সংবৃত। সংবৃত মানে একটু সংকুচিত থাকে, আর বিবৃত মানে একটু প্রসারিত থাকে, এরকম। আরেকটা কি বললাম? ও, ওর একটা হচ্ছে অর মতো আর একটা ওর মতো। তাহলে মনে রাখবা, ও যখন হবে তখন সেটা হচ্ছে বিবৃত, আর ও যখন থাকবে তখন সেটা হচ্ছে সংবৃত। মনে থাকবে? এই দুইটা জিনিস থেকে এমসিকিউ আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন চলে আসো যে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি গুলার মধ্যে। এখানে যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি আছে টোটাল 25টা। 25টা যেহেতু, এই 25টা তো আলাদা করে মনে রাখার দরকার নেই। এটার অপর নামটা মনে রাখবা যে দ্বিস্বর বা সান্ধ্যস্বর। ভাইয়া, হ্যাঁ। আগে যেটা বললেন ও এর কথা, সেটার ভাইয়া একটাই উচ্চারণ হয়। এটা হচ্ছে স্বরে ওর হচ্ছে দুইটা উচ্চারণ হয়। ও, স্বরর দুটো উচ্চারণ অ আর ও। তাহলে ধরো স্বরর ক্ষেত্রে এটা হয় আর কি, রাইট, হতে পারে।
ঠিক আছে, অ উচ্চারণ একটা, ও উচ্চারণ অনেক, অনেক, হ্যাঁ রাইট, দুইটা স্বরই হবে। তাহলে মনে রাখবা, স্বর যখন স্বরই থাকবে তখন সেটা কি, বিবৃত। আর ও হয়ে গেলে সেটা সংবৃত, মানে এর সাথে এই অ যেটা, এটা উল্টো। এটা দিয়ে মনে রাখতে পারো, তো একটা মনে রাখলে অপরটা এমনিতেই মনে থাকবে। আচ্ছা, দেন আসো যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা। বর্ণ হচ্ছে তোমার দুটি, কি কি, ওই এবং ঔ। এখন এটাকে যৌগিক কেন বলতেছি, কারণ এটাকে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়। আর মৌলিক মানে কি, যেখানে তোমার ওর থেকে ছোট করার জন্য, ওর থেকে ভাঙা যায় না, ওইটি একদম মৌলিক বা ফান্ডামেন্টাল। তো এখানে ভাঙলে কি কি পাবা, ওইর ক্ষেত্রে পাবা হচ্ছে অ যোগ ই, আর ওর ক্ষেত্রে কি পাবা, অ যোগ উ। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। দুইটা, আর ধ্বনি হচ্ছে 25টা। এখন আসলে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণের তালিকাটা আমরা যদি একটু লিখি, ক, খ, গ, ঘ, উ। এরপরে কি চ, ছ, জ, ঝ, ইয়। তারপর ট, ঠ, ড কোনটা জানি এখানে, ট ঠ এর পরে ড কেমনে, ডাবের ড ভাইয়া। ও ডাবের ড, ঠিক আছে, থ্যাংক ইউ। ড, ঢ, তারপর ন কোনটা, মূর্ধন্য ন না দন্ত ন, মূর মূর্ধন্য না। মূর্ধন্য ন। এরপর হচ্ছে কি, প, ফ, ব, ভ, সরি ভুল করছি, না ভাইয়া, ত থ। ত থ, রাইট। ত হবে। হ্যাঁ, ত থ। আরে আমি দেখলাম যে তোমরা তোমার ভুল ধরতে পারো কিনা। ত থ, দ, ধ, এটা হবে দন্ত ন। অ্যান্ড লাস্ট প, ফ, ব, ভ অ্যান্ড ম। তো এখন খেয়াল করে, এখানে টোটাল কয়টা, 5 5 যেহেতু 25টা, এই 25টাকে একসাথে বলা হয় তোমার প্লসিভ বা স্পর্শ ধ্বনি। তো এগুলাকে আবার তুমি বর্গীয় ধ্বনিও বলতে পারো, যেমন ক বর্গের মধ্যে এটা, চ বর্গের মধ্যে এটা, ট বর্গ এটা, ত বর্গ এটা, প বর্গ এটা। ফাইন। এখন ক উচ্চারণ খুব দ্রুত হয়ে যায়, গ উচ্চারণ দ্রুত হয়ে যায়, চ দ্রুত হয়, জ দ্রুত হয়, এই জন্য এগুলো হচ্ছে অল্প প্রাণ। তবে তুমি যদি এটাকে কলাম করো, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, মানে অল্পতেই। ক, চ, ট, ত, প শেষ, গ, চ, ড, দ, ব শেষ। কিন্তু মহাপ্রাণ হচ্ছে আবার 2 আর 4, কি কি, খ অনেকক্ষণ হচ্ছে, ছ, ঠ, থ, ফ অনেকক্ষণ হচ্ছে। তো এই জন্য এটা হচ্ছে মহাপ্রাণ। এখানেও সেম, ঠিক আছে, ঘ, তারপর তোমার ধরো এই যে ধ, ভ, এরকম। আর নাসিক্য যেগুলো নাকের সাথে রিলেটেড, ধরো উ, ই, ন, ম, এরকম। তো তোমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কলাম 1 আর 2 এই দুইটাকে বলা হয় আবার তোমার অঘোষ। কি বললাম, অঘোষ। কলাম 3 4 5 এটাকে কি বলা হয়, ঘোষ। তো এখান থেকে অ্যাডমিশন টেস্টে কিভাবে এমসিকিউ আসবে, বলবে যে ধরো থ, থ, থ এর বৈশিষ্ট্য কিরকম, তাহলে কি হবে, মহাপ্রাণ এবং অঘোষ। ঠিক আছে, ধরো জিজ্ঞেস করলো যে জ এর বৈশিষ্ট্য কিরকম, তাহলে কি হবে, অল্প প্রাণ, ঘোষ। এভাবে পারবা না এখন এখান থেকে, বলো। জি ভাইয়া, পারবো। ওকে, তো দেখো নাসিক্য বর্ণ হচ্ছে এগুলো, আর নাসিক্য ধ্বনি হচ্ছে 3টা, বর্ণ হচ্ছে 5টা। এই যে এই পাশেরটা, এটাকে নাসিক্য বলা হয়। আচ্ছা ভাইয়া, স্পর্শধ্বনির পাশে ওখানে 25/20 লেখা এই জন্য। এটা অনেক সময় কি যে এগুলাকে কনসিডার করে না, তো এটা মানে বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া, এই জন্য অবলিক দেওয়া, ঠিক আছে। এখন আসো যে ব্যঞ্জন বর্ণ, এটার মধ্যে কিছু কিছু বর্ণ আছে যেগুলোর আলাদা আলাদা নাম আছে, যেমন কম্পনজাত ধ্বনি, এটা হচ্ছে র। র উচ্চারণ করতে গেলে দেখবে কম্পন হয়, ঠিক আছে। তারপরে ডর, ঢর, এগুলো হচ্ছে কি তারণজাত ধ্বনি, মুখস্থ করে ফেলবা। উষ্ম বা শেষ ধ্বনি অনেকে 4টা বলে, অনেকে 3টা বলে, ওই যে তোমার মূর্ধন্য ষ যেটার কারণে আর কি প্রবলেমটা হয়। তো মনে রাখবা উষ্ম ধ্বনি হচ্ছে 3টা মেইনলি, কারণ একটাকে বাদ দেওয়া হয়। এই যে হ, মানে স, তো মেবি হ কে অনেক সময় বাদ দেওয়া হয়, এই জন্য না যেন কোনটাকে বাদ দেওয়া হয়। 3টা স আর একটা হ। তো যদি পরীক্ষা আসে তাহলে 3টা দিবা, কারণ 4টাকে কনসিডার করা হয় না।
একটু হায়ার লেভেলে। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, অন্তস্থ ধ্বনি হচ্ছে তোমার অন্তস্থ জ, র, ল, ব, এগুলো। আর আনুনাসিক আছে একটা, যেটা হচ্ছে চন্দ্রবিন্দু আনুনাসিক। তো এই যে কয়েকটা নাম মনে রাখবা এবং এক্সাম্পল গুলো মনে রাখবা যে কোনটা কি। এখান থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা আর এটা, এই দুইটা বেশি ইম্পর্ট্যান্ট। এখন আসো যে প্যাচ মার্কা যুক্ত বর্ণ। এখানে যে যুক্ত বর্ণগুলো আছে, এখান থেকে একটা যুক্ত বর্ণ পরীক্ষা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা আসে বলা যায় না। আর এগুলো যেগুলো, এগুলো তুমি 100% যদি না শিখে যাও তুমি ভুল করবা। ধরো আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, সে ফর এক্সাম্পল এই যে এইটা, ঠিক আছে, একজনকে জিজ্ঞেস করি দেখি কে পারো। আম, সারা, তুমি কি আনমিউট করতে পারবা? সারা নাম, আর ইউ দেয়ার? তুমি ভয় পাইছো, বাদ, তুমি শেষ। তোমার যে কি হবে। এই তানহা আছো? মূর্ধন্য সংযোগ ন হবে। তুমি তো বেশি পারে ফেললা, তোমাকে দিয়ে হবে না। যে অন্য কাউকে অন্য একটা জিজ্ঞেস করি। কোনটা জিজ্ঞেস করবো? এই যে নিপা, আরো সে নিপা, নতুন স্টুডেন্ট তুমি, তুমি বলবা দেখি কি ব্যাপার। ওকে, বলো হয় নিচে পেটকারের হয় উপরে? সযোগ ন। ও হ্যাঁ ওটা আচ্ছা, তো। নিচেরটা। হ। হ্যাঁ, অ, হ্যাঁ, হযোগ, নিচেরটার কথা বললেন। রাইট। হযোগ কি হবে, মানে কোন ন সেটা বলতে হবে। ভাই দন্তন্য ন। মূর্ধন্য হবে। এটা হচ্ছে মূর্ধন্য ণ, হযোগ মূর্ধন্য ণ, কারণ নিচে হইলে সেটা মূর্ধন্য হয়, আর যখন এইভাবে থাকবে পেটের মধ্যে তখন সেটা হচ্ছে দন্ত ন। তো এগুলো কিন্তু জানতে হবে, দেখছো তোমরা কিন্তু পারো না। এনিওয়ে, যদিও কয়েকজন পারো কারণ তোমরা আমার আগের স্টুডেন্ট তাই। ক্ষিয়, ক্ষিয়কে বাংলা বাংলায় আমরা পাই হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এটা দিয়ে একটা শব্দ বলো তো, সুন্দর শব্দ বলো। ক্ষমা, ঠিক আছে। এটা দিয়ে একটা বলো তো, এটা হচ্ছে কি হ যোগ ম। হুম, হ যোগ ম। ব্রহ্মপুত্র। এটা হচ্ছে ধরো ব্রাহ্মণ, আমরা লিখি ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ। লিখতে অনেক কিছু লিখতে হবে, অনেক বড় শব্দ। ধরো ব্রাহ্মণ, তার মানে কি, এখানে হ যোগ ম, কিন্তু এটার উচ্চারিত রূপটা হচ্ছে ম যোগ হ। তো এটা থেকে এমসিকিউ পরীক্ষা আসে যে এটার উচ্চারিত রূপটা থাকলে যে জিজ্ঞেস করলে হবে কি ম যোগ হ, আর যদি এমনিতে যুক্ত ব্যঞ্জন হিসেবে আসে তাহলে হবে কি হ যোগ ম। বুঝে গেছে? তারপর এটা দেখো, ভাই আমরা যে বক্ষ লিখি এটাও কি মানে হ যোগ ম না? বক্ষ, বক্ষ, বক্ষ তো তো ক্ষীয়, ক যোগ স, বক্ষব্যাধি। বক্ষ মানে কি, বক্ষ পিঞ্জর, বুক, তাই তো? সেই বক্ষ না? জি ভাইয়া, ওইটাই বলছিলাম। ওইটা ক্ষীয়, ওইটা ব্রাহ্মণ না, এটা না, ওইটা হচ্ছে এরকম, এরকম দিয়ে এইভাবে একের মতো বা সাপের মতো প্যাচ। আর এটা হচ্ছে কি এরকম দিয়ে এইভাবে দিয়ে নিচের দিকে টান, ঠিক আছে। তো এটা দিয়ে বলো দেখি, সযোগ মূর্ধন্য ন, দেখে মনে হয় যেন ইও, ইওর মতো দেখে মনে হয় না যে ইও, এখানে একটা ইও আছে, বাট ইও না কিন্তু। কারণ এটা দিয়ে যদি তুমি একটা শব্দ বলো, যেমন ধরো তৃষ্ণা, থার্স্টি, তাহলে তুমি এইভাবে লিখবা। এখন এখানে কি উচ্চারণ করতেছো, তৃষ্ণা, স ন, তাহলে ইও কই থেকে আসবে? এই জন্য উচ্চারণ দিয়ে এগুলো সলভ করতে হয়। এটা দিয়ে একটা শব্দ বলো দেখি, এটা অঞ্চল। মালঞ্চ। তঞ্চ। পঞ্চ। অঞ্চল, হ্যাঁ মালঞ্চ, খুব সুন্দর শব্দ বলছো, কিন্তু এটা লিখলাম আমরা অঞ্চল, তাহলে ইও চ। এটা দিয়ে একটা বলো দেখি। হুম, বিজ্ঞান। বিজ্ঞান। বিজ্ঞান, রাইট, বিজ্ঞান। তাহলে কি জ ইয়। এটা কিন্তু অনেকেই ভুল করে। তোমরা তো বাংলাতে টাইপ করো না, প্রভাতে না কি জানো, ওইখানেও তো ঠিকঠাক করে লিখতে পারো না। বিজ্ঞান লিখতে, জাহাঙ্গীরনগর লিখেও তো ঠিকঠাক ভাবে দিই, পারো কিনা? বিজ্ঞান, বিজ্ঞান, ঠিক আছে। জ ইয়। তারপরে বাঞ্ছনীয়, এটা দিয়ে ধরো বাঞ্ছনীয় বা বাঞ্ছা। এটা দিয়ে আর কিছু বলো তো দেখি। লাঞ্ছনা, অর্থ। লাঞ্ছনীয় কিছু। লাঞ্চ, আচ্ছা, আমরা কি লিখি, বাঞ্ছনীয় লিখি, বাঞ্ছনীয়, ঠিক আছে। এটা দিয়ে একটা শব্দ বলো দেখি, এটা দিয়ে ইয়োজ, গীতাঞ্জলি। মশাস। ও আচ্ছা, অঞ্জলি। ওটা। অঞ্জলি। এটা হচ্ছে আমি লিখবো হচ্ছে
ইয়োজ, গঞ্জ, ঠিক আছে, গঞ্জ বলে না, গঞ্জ, গাঞ্জা, এগুলো। আর এই যে হ দিয়ে দন্ত ন, যেটা পেটের ভিতর থেকে, এটা দিয়ে একটা বলো দেখি। চিহ্ন, হ, রাইট। মূর্ধন্য। আর এই যে হ দিয়ে নিচের দিকে, পেটের নিচের, পেটে অপরাহ্ন। না, নিচের দিকে, এটা হচ্ছে অপরাহ্ন, নিচের দিকে, এটা হচ্ছে কি মূর্ধন্য দিয়ে অপরাহ্ন। আবার সকালবেলা যেটা পূর্বাহ্ন, সেটাও হবে পূর্বাহ্ন, সেটাও নিচের দিকে। আর মধ্যাহ্নতে হচ্ছে কি মাঝখানে পেটে। দেখো, এই যে শ্রু, এটা হচ্ছে স্বর ও রস্য উ। এটা দেখি একটা বলো দেখি। শ্রুতি, অশ্রু, অশ্রু, হ্যাঁ না, অশ্রু কান্নাকাটি করা যাবে না, তাহলে ধরো শ্রুতি, ঠিক আছে। স্বর ও দীর্ঘ উ, এটা দিয়ে হচ্ছে শুশ্রূষা, যারা সেবা করে আর কি, নার্সদেরকে শুশ্রূষা বলতে পারি আর কি আমরা, শুশ্রূষা, এরকম আর কি, শুশ্রূষা। তারপরে কত, বক্তা, ঠিক আছে, কয়তাক্ত আকার। তারপরে তত্ত্ব, তো কি, এটা কি হবে, তত্ত্ব দিয়ে কি হবে, বৃত্ত, 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 উপাত্ত। হ্যাঁ উপাত্ত হয়, উপাত্ত। বিত্তবান। হ্যাঁ বিত্তবান, এই যে তোমার তো অনেক টাকা, ঠিক আছে। তারপর দেখো তথ, এটা দিয়ে কি হবে, উত্থান। উত্থান, রাইট, সুন্দর শব্দ, উত্থান। তারপরে এটা দিয়ে কি হবে, ত্রয়ী, ধরো ত্রয়ী, ঠিক আছে। তারপরে এটা কি, ভাইয়া সঙ্গী। জঙ্গ, না, এটা দিয়ে অন্য শব্দ, অন্য শব্দ বলো, অন্য শব্দ বলো, যেটা যেটা আমার পছন্দ হবে। অঙ্গ, না না, হয় নাই, হয় নাই, তাড়াতাড়ি বলো। লাঙ্গল, এটা দিয়ে মঙ্গল। এই যে ভাইয়া জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর, যাত্রীদের বলতে জাহাঙ্গীরনগর, হয়। ঠিক আছে, এই যে জাহাঙ্গীরনগর এখানে লেখা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। চলো নেক্সট টপিকে যাই। পরীক্ষায় যে বানানগুলো প্রায়ই আসে, যেমন উদাহরণ, ব্যাকরণ, এখানে যে বানানগুলো দিচ্ছি এগুলো তোমার পরীক্ষায় ধরো ফ্রিকোয়েন্টলি আসে, এই জন্য এখানে দেওয়া, লিস্ট করে দেওয়া। ব্যাকরণ, তারপরে কারণ, প্রেরণা, প্রেরণ, এরকম সবগুলোতে দেখো মূর্ধন্য। নিবারণ, উচ্চারণ, উত্তরণ, ধরণী, হরিণ, নির্ণয়, বর্ণনা, প্রণয়, প্রণয়ন, মূল্যায়ন, অন্বেষণ, বিভীষণ, ভূষণ, তারপর গবেষণা, নির্নিমেষ, ত্রিহায়ন, অভ্যন্তরীণ, বিনাপানি, কল্যাণীয়, সুপরগণা। সো এই প্রত্যেকটা জিনিস এখান থেকে জাস্ট মুখস্থ করে ফেলবা, যেহেতু পরীক্ষায় প্রায় আসে। আবার কিছু আছে, যেমন দেখো পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে আসে। তো সূর্যের অবস্থান থেকে এটাকে মনে রাখা যায়। সকালবেলা ধরো পূর্বাহ্ন, তখন সূর্য কোথায় থাকে, নিচে থাকে, দ্যাটস ইট, ন হচ্ছে নিচে, এটা তার মানে কোন ন, মূর্ধন্য ন। আবার মধ্যাহ্ন ধরো দুপুর 12টা, তখন কি, তখন সূর্য একদম মাথার উপরে, দ্যাটস এটা হচ্ছে কি উপরে থাকবে ন। আবার অপরাহ্নতেও সূর্য নিচে চলে আসে, দ্যাটস আবার নিচে আসলো। আর সায়াহ্নতে, মধ্যাহ্নতে সেম, মাঝখানেই থাকে। তো এই জন্য তোমরা এই সূর্যের অবস্থান দিয়ে এটাকে ইজিলি মনে রাখতে পারো। আর মুমূর্ষু বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে শুরুতে রস্যকার, লাস্টেও রস্যকার, আর মাঝখানে দীর্ঘকার। আর রেফ অলওয়েজ শেষেরটার উপরে, মাঝখানেরটার উপরে দিলে কিন্তু হবে না। মুমুক্ষুতে সবগুলোই রস্যকার। চক্ষুষ্মান চিকিৎসা, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। তো এই হচ্ছে এখানকার লিস্ট। অ্যান্ড দেখো, এখানে কিছু স্বভাবতই মূর্ধন্য হওয়ার শব্দ দেওয়া আছে, এরপর আমরা স্বভাবতই কিছু মূর্ধন্যস্ব পড়ব। দেখো স্বভাবতই মূর্ধন্য হয় কোনগুলা, ওই যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, ফণি, বিপণি, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুনো, বুনো, গণনা, পিনাক, পণ্যবান। এটাকে ঢা মুখস্থ করবা, ঠিক আছে, মানে টোটস্থ করে ফেলবে, এটাকে কি বলে, টিটি দিয়ে দিলাম, যাও, একটানা মুখস্থ, ঠিক আছে, এটিএম দিয়ে দিলাম, একটানা মুখস্থ। দেন আসো যে কিছু রুলস, প্র, পরি, পরা এবং নির, এই চারটে উপসর্গের পর মূর্ধন্য হয়। কি কি বললাম, প্র, পরি, পরা, নির, এই চারটে উপসর্গের পর মূর্ধন্য হয়। এটাকে যেই মানে এখানে যে নিয়মটা বলা আছে, এই নিয়মটাও তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। কেন, কারণ এটা থেকে অনেক জায়গায় যেখানে রিটেন আসছে, যেমন ধরো খুলনা ইউনিভার্সিটি, সেখানে এটা থেকে আসতে পারে, যদিও বাংলা থেকে রিটেন মানে বাদ দিছে, বাট আগে আসতো। তারপরে সমাসবদ্ধ হয়ে এক পদ হলে দন্ত ন হয়, যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, এগুলো সমাসবদ্ধ শব্দ, দ্যাটস এগুলাতে দন্ত ন। আর এগুলো হচ্ছে তোমার উপসর্গ যোগে গঠিত হয়েছে প্র, পরি, পরাণীর, এই জন্য এগুলাতে মূর্ধন্য হয়েছে, এই দুইটা রুলস মনে রাখবা। এখন স্বভাবতই মূর্ধন্য ষ আবার কিছুতে,
যেমন আষাঢ়, ভাষা, মানুষ, ষড়ঋতু, রোষ, কোষ, ভাষণ, উষা, পৌষ, কলুষ, পাষাণ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ। কয়েকবার পড়বা যাতে মুখস্থ হয়ে যায়, কারণ দেখলে যেন চিনতে পারো যেগুলো স্বভাবতই মূর্ধন্যস্বর। আর স্বাদ প্রত্যয় কখনো মূর্ধন্য ষ হয় না, যেমন ভূমির স্বাদ, ধূলির সাথে অলস দন্ত সদিই করতে। অ্যান্ড লাস্ট টপিক তোমাদের আজকে ক্লাসের, দ্যাট ইজ বর্ষপূর্তি। তো বর্ষপূর্তির ক্ষেত্রে আমরা প্রথম কয়েকটা পড়বো, যেমন 25 বছরেরটা ইম্পর্টেন্ট, এটাকে কি বলা হয়? রজত জয়ন্তী। 50 বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। 60 বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী। 65 বছর পূর্তিকে বলা হয় নীলা জয়ন্তী। আর 75কে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। আর এরপর এগুলা পরীক্ষায় আসেও না, আসলেও পারবা। যেমন 100কে বলা হয় শতবর্ষ, 150কে বলা হয় সাত শত বা সার্ধশত এরকম, 200কে বলা হয় 200, 1000কে বলা হয় সহস্রাব্দ, এগুলা। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, এই কয়েকটা: 25, 50, 60, 65, 75। যেমন 60 হচ্ছে হীরক, 65 নীলা, 75 প্লাটিনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 50 হচ্ছে সুবর্ণ। সো এই ছিল তোমাদের আজকের ক্লাস। এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এনিথিং। আর ওই যে আগের ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দিব, ভাইয়া তো ওইটা। ভাইয়া গতকালকের আইকিউর পিডিএফটা কি দেওয়া হয়েছে? বললাম যে ওগুলো সব দিয়ে দিব আজকে, তাও জিজ্ঞেস করলেই করলা। আর কোনো কোশ্চেন এগুলো ছাড়া? ভাইয়া, মাস্টার বই থেকে যে গ্রামারটা পড়বো, ওটা মানে কিভাবে পড়বো ভাইয়া? ওটা তো অনেক বেশি ডিটেলস দেওয়া। তো কি হয়েছে, বেশি পড়বা। ভাইয়া, এক পাশ থেকে পড়ি রোজ, অন্য পাশ থেকে ভুলে যায়। কেন ভুলে যাবা? কারণ আমার পার্টস অফ স্পিচের, তুমি ধরো নাউন প্রোনাউনের ক্লাস, ওগুলো কি দেখছো কিনা কি জানি। আমার ক্লাসের কন্টেন্টের সাথে মাস্টার বই পুরোপুরি সিমিলার হইতে দেওয়া। ধরো আমি নাউনের ক্লাস দেখছো, তুমি নাউন মাস্টার থেকে করো। প্রোনাউনের ক্লাস দেখছো, প্রোনাউন মাস্টার থেকে প্র্যাকটিস করো, এভাবে করে আগাও, সেম হইতে আগাবা। ঠিক আছে ভাইয়া। এই একটা পিচ্ছি বই শেষ করতেই যদি তোমার এত ভয় পাও, তাহলে কেমনে হবে? মাস্টার বই তো ছোটই, আরো কত বই কমপ্লিট করতে হয়। ইংলিশে এমন একটা পর্যায়ে চলে যাও যেখানে ইংলিশ আর পড়া লাগে না, বুঝছো? যেমন আমার সময় যেটা হয়েছিল, আমি ইংলিশে খুব একটা পড়াশোনা করি নাই, কারণ ইংলিশ আমার ওই, দেখতাম যে আমি এমনিতেই পারতেছি, তাহলে পড়বো কেন। এখনো ধরো বিসিএস এর কোশ্চেন দেখি তো, ম্যাথস আর ইংলিশ দিয়ে সবই পারি, কিন্তু বাকিটি পারি না। ধরো বিজ্ঞানের কোশ্চেন গুলো আবার রিপিট পড়তে হবে, যদিও আগে পড়ছিলাম, অনেকগুলো পারি অনেকগুলো পাই না। ইংলিশ খুব সহজ, অনেকে ইংলিশ কঠিন ভেবে ফেলে, কেন আই ডোন্ট নো। আর ম্যাথসও খুব সহজ যদি ম্যাথস প্র্যাকটিস ঠিকঠাক ভাবে করা যায়। বাট এই দুইটা সাবজেক্টে যাদের ভয় থেকে যায়, তারা অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্ট বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, বড় সড়ো একটা ধরা হইতে হয়, ইংলিশ অ্যান্ড ম্যাথস। এনিওয়ে, আর কোনো কিছু জানার আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, আপনার কাছে জানার ছিল। বলো। ভাই আপনি হচ্ছে বুক লিস্টে ভোকাবুলারির জন্য কম্পিটিটিভ ফর এক্সাম বইটা সাজেস্ট করছেন। তো আমি চাচ্ছিলাম হচ্ছে ওইটা হচ্ছে নতুন এডিশনটা কিনতে। তো আমি কি আপাতত হচ্ছে আমার কাছে সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারির 23 এডিশন একটা বই আছে, আমি ওইটা শেষ করতে পারবো? আর শেষ করতে করতে পরেরটা কিনলে হবে না? নতুন এডিশন তুমি কবে পাবা? ইমিডিয়েন্টের নতুন এডিশন তো বের হইছেই। কম্পিটিটিভ এক্সামের? কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি তো নতুন এডিশনটাই চলতেছে এখন, তাই না? কারণ ও আচ্ছা সামনে, ভাই, ঠিক আছে তাহলে তো। সামনে তোমার এই যে বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষা, তো তো ওরা তো যে এডিশনটা বের করছে ওদের জন্য, এটা তো ব্যাংকের জন্য, ইট ইজ বুক ইজ ফর ব্যাংক। কিন্তু আমরা এখন এডমিশনের জন্য পড়তে বলছি। আর তুমি মাস্টার বই আছে তোমার কাছে, বা অন্য তোমার কাছে, তুমি অ্যাপেক্স, তুমি অ্যাপেক্স পড়ো না? জি ভাই, আমার কাছে অ্যাপেক্স। ওই বইয়ের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে ওগুলো আগে সবার আগে মুখস্থ করো, ওটা শেষ করে তারপরেই বই। আচ্ছা ভাইয়া। দেখি পারো কিনা। 3 স্কোর মানে কত বলো তো? 3 স্কোর, TH আর থ্রি ডাবল। টাইমস 3 টাইমস কত? 20, 60 নাকি? হ্যাঁ হয়েছে তো তোমারটা, ঠিক আছে, মানে 60। আচ্ছা, আরেকটা জিজ্ঞেস করি, দেখি পারো কিনা, বলো তো। আউট অ্যান্ড আউট কি? ভাইয়া এটা হবে ট্রলি, এটা তো টোটালি। ক্লাসেও কথা ছিল। হ্যাঁ, থরলি, রাইট। তারপরে যদি জিজ্ঞেস করি যে ব্লু চিপ,
সেফ ইনভেস্টমেন্ট। হ্যাঁ এই তুমি তো ভালো পড়াশোনা করছো তা না না বাকি একটু পড়ো, যাতে কোশ্চেন ধরলেই পারো। এগুলো পরীক্ষা আসবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এনিওয়ে, আজকে এ পর্যন্তই থাক, আগামীকাল ক্লাস হবে। আর তোমাদের পরীক্ষা তো মেবি 8 তারিখ না পরশু? তো আগামীকালকেও ক্লাস হবে, প্রবলি ইংলিশ ক্লাস নিব। ইংলিশের আমরা পার্টস অফ স্পিচের উপর ক্লাসটা নিব আর কি। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।